এখন আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। সো 10 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? 10 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে যে একটি স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y = 8 sin pi x by 6 into cos 64 pi t। তারপর বলছে এখানে x ও y সেন্টিমিটারে এবং t সেকেন্ডে নির্দিষ্ট করা আছে। তো কোশ্চেনটা বলছে কি যে দুইটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় স্থির তরঙ্গটি উৎপত্তি হয়েছে তার বিস্তারটা বের করতে বলছে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, বেগ বের করতে বলছে এবং কম্পাঙ্ক বের করতে বলছে। সো এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে যে সমীকরণটা সম্পর্কে বা যে সূত্রটা সম্পর্কে জানতে হবে সেটা হলো যে এই যে স্থির তরঙ্গের একটি তরঙ্গ পরিস্ফুটিত হলে যে আমাদের লব্ধি ত্বরণের যে সরণটা হয় সেই সূত্রটা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা জানি y = 2a cos 2 pi by lambda bx into cos 2 pi by lambda x। সো এই সমীকরণে কিন্তু এখানে 2a কি 2a দ্বারা বোঝা গেল বিস্তারটাকে বোঝায়। তো এখন দেখো এই যে আমাদের ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনটা যদি লিখে নিই তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের দেওয়া আছে কি y = 8 sin pi x by 6 into cos 64 pi t, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো এই যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের দেখতে হলো এটার মতো। সো যদিও আমাদের এখানে সাইনটা আগে দেওয়া আছে কসটা পরে দেওয়া আছে, বাট মেইন তুমি কিভাবে চিহ্নিত করবা যে এই সমীকরণটা এর মতো না এর মতো, এটা বোঝার জন্য তুমি লক্ষ্য রাখবা যে এইখানে যে আমাদের কস আছে কসের সাথে কি আছে, কসের সাথে টি আছে। তাহলে দেখবো যে কসের সাথে টি যুক্ত এখানে আছে, বাট এই সমীকরণের সাথে দেখো কসের সাথে কিন্তু টি নেই, কসের সাথে এক্স আছে। যেহেতু এখানে কসের সাথে টি আছে তাহলে আমাদের এটা নিব। একইভাবে দেখো এখানে সাইনের সাথে আমাদের এক্স আছে, এই সমীকরণে সাইনের সাথে এক্স আছে, তাহলে কিন্তু এটার মতো মিলছে। কিন্তু এই সমীকরণে কিন্তু সাইনের সাথে আমাদের টি আছে বা ভি আছে, যেহেতু এটার সাথে মিলে নাই তো এটার সাথে তুলনা করবো না, আমরা তুলনা করবো এটার সাথে, যেহেতু এটার সাথে আমাদের মিলে গেছে। সো এখন আমাদের কাজ কি হবে? এখন যেহেতু আমাদের প্রথমে কি বের করতে বলছে, বিস্তার বের করতে বলছে, তাহলে বিস্তার বলতে কি বোঝায়? আমি বলে আসছি যে এই সমীকরণের জন্য এখানকার 2 এটা হলো বিস্তার, বাট এই সমীকরণের জন্য কিন্তু এই সম্পূর্ণটুকু কিন্তু বিস্তারটাকে বোঝায়। তাহলে যদি তাই যদি বোঝায়, প্রথমে যদি আমরা বিস্তারটা বের করতে চাই, যে বিস্তার বলতে আমাদের কি বোঝাচ্ছে এখানে, বিস্তারটাকে যদি আমরা কি করি, বিস্তারটা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমরা কি করতে পারি যে এই যে সমীকরণটা আছে অর্থাৎ এটাকে আমি ধরলাম 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণটাকে কার সাথে তুলনা করবো? এই সূত্রের সাথে তুলনা করবো। তাহলে এইভাবে লিখবো যে 1 নং সমীকরণকে কার সাথে তুলনা করবো? যে আমরা যে সূত্রটা জানি যে y = 2a, তারপর যদি সাইনটাকে একটু সামনে দিয়ে লিখি তাহলে লিখতে পারি কি যে sin 2 pi by lambda x into cos কি দেওয়া আছে আমাদের যে 2 pi by lambda bt এর সাথে তুলনা করে পাই। এর সাথে যদি তুলনা করে পাই তাহলে তুলনা করে কি বলতে পারি যে আমরা জানি যে সাইনের আগে এই যে 2a, এই 2a দ্বারা কি বোঝায়? এই সমীকরণের বিস্তার বোঝায়। তাহলে যেহেতু বিস্তার বের করতে বলছে তাহলে এটার সাথে আমাদের এই এখানে যেটা আছে এটা 8, তাহলে আমরা সেই অনুযায়ী লিখতে পারি যে কি যে 2a = 8 এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে a = কত হবে? 8/2, তার মানে a = কত হবে আমাদের 4। এখন এর এককটা কি হবে? যেহেতু এখানে x y যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এর এককটা কি হবে আমাদের? সেন্টিমিটার। এটা হলো আমাদের বিস্তারটা এইভাবে বের করলাম। তারপরে যদি আমাদের বের করতে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তাহলে দেখবো যে আমাদের এই যে সমীকরণটা ছিল বা এই যে ইকুয়েশনটা ছিল এখানে আমাদের ল্যামডাটা কোথায় আছে? দেখো ল্যামডাটা কিন্তু সাধারণত আমাদের কোথায় আছে? যে সাইনের পরে আছে। সাইনের পরে যতটুকু আছে এতটুকু হলো আমাদের সাইনের পরে যতটুকু আছে এটার সাথে আমরা এখানকার সাইনের পরে যতটুকু আছে ততটুকু কিন্তু নিতে পারি। তাই যদি নিতে পারি তাহলে কিন্তু ল্যামডাটা বের হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটার সাথে যদি আমাদের যে সূত্রটা ছিল কি যে 2 pi বাই ল্যামডা এক্স, অর্থাৎ সাইনের পরে যতটুকু আছে তাহলে এই সমীকরণে সাইনেরটাই পরে যা আছে তাকেই বোঝাচ্ছে। তাহলে ওইখানে আমরা লিখতে পারি যে 2 pi বাই ল্যামডা এক্স সমান লিখতে পারি কি যে পাই এক্স বাই 6, লিখতে পারি কি যে পাই এক্স বাই 6। তাহলে এক্স এখান থেকে বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? ল্যামডা সমান লিখতে পারি 2 pi গুণন 6 বাই কত? ল্যামডা। তাহলে ল্যামডা আমরা কাটা দিলে আমাদের এই পাই কাটা দিলে আমাদের কি থাকে? ল্যামডা সমান থাকে কত? 12, আর এর একক কি হবে? সেন্টিমিটার হবে। তারপর আমরা কি বের করবো? তারপরে দেখো তারপর আমরা যেটা বের করবো যে আমাদের বেগটা বের করবো, তাই না? তাই এখন আমাদের টার্গেট কি? বেগ নির্ণয় করা। সো বেগটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখবো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রে দেখবো বেগটা কোথায় আছে? এই জায়গায় আছে। তার মানে
কসের পরে যতটুকু আছে এতটুকু সমান সমান আমাদের প্রদত্ত যে কোশ্চেন আছে কোশ্চেনেও কসের পরে যতটুকু আছে ততটুকু সমান লিখতে পারি তুলনা করলে। তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী আমরা পড়ে আসছি যে 2π/λ ভিটি এটা সমান সমান কসের পরে যতটুকু আছে এই কসের পরে ততটুকু আমরা লিখতে পারবো যে 64πt। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে দুই পাশে আমাদের কি আছে টি আছে, তাহলে টি বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, আমাদের টার্গেটটা কি বেগ বের করা। তাহলে বেগ ভি সমান সমান আমরা কি লিখতে পারবো, বেগ ভি সমান সমান লিখতে পারবো 64π গুণন ল্যামডা, নিচে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 2π। এখানে পাই পাই কাটা দিলে আমাদের এখানে কি কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে কত, এখানে এটা কাটাকাটি করলে আমাদের আসতেছে 32। তাহলে উপরে আসতেছে 32 গুণন পাই। এখন পায়ের মান 32 গুণন ল্যামডা, এখন ল্যামডার মানটা কত আমরা বের করছি, ল্যামডার মান করছে 12। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে ভির যে মানটা আসবে সেটা কত হবে 384 কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। কেন সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু বেগের আমাদের সবগুলা আমাদের এককগুলো যেহেতু আমাদের দেওয়া আছে সেন্টিমিটারে, যেমন সেন্টিমিটার পার সেকেন্ড হবে। তারপর আমাদের কি বের করতে বলছে, এখানে কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, কম্পাঙ্ক। এখন আমরা নির্ণয় করব কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কি বের করার জন্য, দেখো এখন কম্পাঙ্ক বের করার জন্য এই যে আমাদের সূত্রটা ছিল, সূত্রটা এখানে কিন্তু কম্পাঙ্ক এফ কোথাও নাই, বাট এফ এর একটা সূত্র পড়ে আসছে। আমরা কি সূত্র পড়ে আসছি, যে কম্পাঙ্ক এফ বের করার সূত্রটা আমরা কি জানি, যে আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে সেই অনুযায়ী যদি সূত্র ফেলে আমরা কি জানি যে ভি সমান সমান এফ ল্যামডা। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি কি, যে কম্পাঙ্ক এফ সমান সমান কি লিখতে পারি ভি বাই ল্যামডা। তাহলে ভির মানটা একটু আগে বের করলাম কত 384, আর এখানে আমরা ল্যামডার মানটা দেখো, ল্যামডার মানটা আমরা এখানে বের করছি কত 12। তাহলে এখান থেকে যদি ভাগ করি তাহলে খুব সহজে যেটা আসবে সেটা কত আসবে, যে 32 হার্টজ। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই ম্যাথটাও সলভ করতে পারলাম। তবে এই ম্যাথটা সলভ করার সময় তাহলে তোমাকে মাথায় যেটা সবসময় রাখতে হবে, আমাদের স্থির তরঙ্গ, দেখো কথাটা মনে রাখো, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে স্থির তরঙ্গ, অবশ্যই উল্লেখ করে দেওয়া আছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ বললেই তোমাকে এই যে আমাদের একটা সমীকরণ আছে এই সমীকরণটার সাথে কম্পেয়ার করতে হবে, অথবা এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। এখন কোন সমীকরণের সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার করার সময় তুমি লক্ষ্য রাখবা কখনো যদি কসের সাথে কি থাকে, কসের সাথে যদি ভিটি থাকে বা সাইনের সাথে যদি এক্স থাকে তাহলে তুমি এটার সাথে তুলনা করবা। আর প্রদত্ত কোশ্চেনে যদি কখনো দেখো যে কসের সাথে এক্স থাকে এবং সাইনের সাথে যদি বিটি থাকে তাহলে তুমি এই যে আমাদের দুটি বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের থেকে যে আমাদের লব্ধি তরঙ্গের সরণটা আসে এটার সাথে তুলনা করবা। সো তুলনা করার মাধ্যমে যে কোনো ধরনের ম্যাথ আসুক খুব সহজেই সলভ করতে পারবা। তো এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা সলভ করবো। সো এই 11 নম্বর কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে তরঙ্গ দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে পাশাপাশি দুটি নিস্পন্দন বিন্দুর দূরত্বটা বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে সলভ করব, তাহলে এটা যখন আমরা সলভ করব আগে আমরা এখানে কি তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আগে আমরা বের করে নিই। আমাদের কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, ল্যামডা দ্বারা প্রকাশ করে। ল্যামডার মান কত দেওয়া আছে 40 সেন্টিমিটার। সো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে পাশাপাশি দুইটি নিস্পন্দন বিন্দুর দূরত্ব বের করতে বলছে। অর্থাৎ পাশাপাশি বলতে মিললে পরপর বুঝায়, আমরা পড়ে আসছে যে পরপর দুটি নিস্পন্দন বিন্দু দূরত্ব কত λ/2। অর্থাৎ আমরা কিন্তু জানি যে এই জায়গায় যেটা এটা কি, এটাকে বলা হয় নিস্পন্দন বিন্দু, আবার এই জায়গায় এটা কি, এটা একটা নিস্পন্দন বিন্দু। তাহলে এই নিস্পন্দন বিন্দু থেকে এই যে পরপর এই যে নিস্পন্দন বিন্দু এটার দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, λ/2 দ্বারা। অর্থাৎ আমাদের বের করতে বলছে পাশাপাশি, পাশাপাশি বলতে এইখানে একটা নিস্পন্দন বিন্দু, এর পাশাপাশি এই যে একটা নিস্পন্দন বিন্দু, এর মধ্যবিন্দুর দূরত্ব কত হবে λ/2। এই λ/2টাই বের করতে বলছে। অর্থাৎ পাশাপাশি দুইটি আমরা জানি কি, আমরা লিখব যে পাশাপাশি পাশাপাশি অথবা পরপর দুটি আমাদের কি বের করতে বলছে, নিস্পন্দন বিন্দু। নিস্পন্দন বিন্দুর আমাদের কি বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে। অর্থাৎ নিস্পন্দন বিন্দুর দূরত্বটা কি, আমরা দূরত্ব আমরা পড়ে আসছি যে নিস্পন্দন বিন্দুর দূরত্ব সমান কি, আমরা পড়ে আসছি কি λ/2। তাহলে λ/2, তাহলে এখানে আমাদের ল্যামডার মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 40 সেন্টিমিটার বাই কত 2। তাহলে এটা ভাগ করলে আমাদের কত আসবে 20 সেন্টিমিটার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তারপরে দেখো তারপরে কোশ্চেনে যদি সলভ করি 12 নম্বর কোশ্চেন। এই 12 নম্বর কোশ্চেনে আমাদের কোথায় চলে আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল, একটি সুস্পন্দন ও একটি নিস্পন্দন বিন্দুর দূরত্ব 0.5 মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে। আমাদের এখানে কি বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখন কথা হলো যে আমাদের একটি সুস্পন্দন বিন্দু ও একটি নিস্পন্দন বিন্দুর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে,
λ/4 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা জানি এই যে একটা বিন্দু আছে যেখানে ছেদ করে সেটাকে বলা সুস্পন্দন বিন্দু, আর কোনো একটা তরঙ্গের যে শীর্ষ বা তরঙ্গ খাত যেটা আছে এটাকে কি বলা হয় আমাদের সুস্পন্দন বিন্দু। তাহলে আমরা জানি একটা নিস্পন্দন বিন্দু আর একটা সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী এই দূরত্বটাকে কি বলা হয় λ/4 বলা হয়। তাহলে এখন আমাদের এখানে কি দেওয়া আছে এই λ/4টাই দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে কি যে দেওয়া আছে যে আমরা জানি যে কি একটি সুস্পন্দন বিন্দু আর একটা নিস্পন্দন বিন্দুর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় λ/4 দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান কত দেওয়া আছে 0.5 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্যের মান। তাহলে ল্যামডা সমান 0.5 গুণন কত 4। তাহলে এটা যদি গুণ করি বা এটা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে এখানে আমাদের কত আসবে 2। আমাদের এটা হবে মিটার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলোও খুব সহজে সলভ করতে পারবো। সো এখন আমরা 13 নম্বর কোশ্চেনটা সলভ করব। সো 13 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিল, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা চলে আসছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল, স্থির তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া ছিল 800 হার্টজ, পাশাপাশি দুটি নিস্পন্দন বিন্দু দূরত্ব দেওয়া ছিল 0.45 মিটার হলে আমাদের শব্দের বেগটা বের করতে বলছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া ছিল যদি একটু চিন্তা করি বা একটু লিখি যে আমাদের এখানে কি কি দেওয়া ছিল। প্রথমে আমাদের দেওয়া ছিল কি কম্পাঙ্ক। সো কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে, আমরা জানি কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা। এফ এর মান দেওয়া ছিল কত 800 হার্টজ। তারপর দেওয়া ছিল পাশাপাশি দুটি নিস্পন্দন বিন্দু দূরত্ব কত। আমরা পরে আসছি যে পরপর দুটি নিস্পন্দন বিন্দু দূরত্ব অথবা পাশাপাশি দুটি নিস্পন্দন বিন্দু দূরত্ব হবে λ/2। অর্থাৎ এখানে একটা আমাদের কি আছে নিস্পন্দন বিন্দু আছে, এখানে একটা নিস্পন্দন বিন্দু আছে। তাহলে এই পাশাপাশি দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে কত λ/2। তাহলে আমাদের সেই λ/2 মানটা কত দেওয়া আছে, দেওয়া ছিল 0.45। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করতে চাই তাহলে 2টা এই পাশে গুণ হয়ে যাওয়া 0.45 গুণন 2। তাহলে এখান থেকে ল্যামডার মানটা কত আসবে 0.9 মিটার। আমাদের বের করতে হবে শব্দের বেগ। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে বেগ ভি সমান এফ ল্যামডা। আমরা জানি একটা সূত্র জানি কি, আমরা বেগ নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলাই দেবো। কি জানি যে বেগ ভি সমান কত এফ ল্যামডা। তাহলে এখানে এফ এর মান আমরা জানি কত দেওয়া ছিল যে কত 800 গুণন ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বের করছি 0.9। তাহলে এখান থেকে হিসাব করি তাহলে ভি সমান আসবে 720। আর যেহেতু সবগুলো এস এককে আছে তাহলে বেগের একক এস একক কত মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা যে কখনো যদি আমাদের এই নিস্পন্দন বিন্দুর কনসেপ্ট নিয়ে কোনো ধরনের কোশ্চেন আসে তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তো এখন আমরা 14 নম্বর কোশ্চেনটা সলভ করবো। সো 14 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, দেওয়া আছে একটি স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে কি y = 200 sin 5πx * cos 600 πt। সো এক নম্বরে আমাদের কোশ্চেনে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে। 2 নম্বর কোশ্চেনে আমরা বের করতে বলছে যে তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করো। সো প্রথমে যদি আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করতে চাই অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা দেখতে হবে যে এটা আসলে কি তরঙ্গ, এটা কি অগ্রগামী তরঙ্গ না স্থির তরঙ্গ। যেহেতু এখানে উল্লেখ করে দিছে এটা একটা কি স্থির তরঙ্গ, তাহলে স্থির তরঙ্গের যে দুইটা ইকুয়েশন আছে বা দুইটা যে সূত্র আছে সেই সূত্রগুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। তাহলে কম্পেয়ারটা কিভাবে করব, আমরা দেখব যে এখানে সাইনের সাথে কি আছে এক্স আছে। তাহলে আমরা দেখব যে এই সূত্রটা পড়বে না এই সূত্রটা পড়বে। তাহলে দেখব যে সাইনের সাথে কোনটাতে এক্স আছে। দেখো এখানে কিন্তু সাইনের সাথে এক্স আছে, আবার এখানে দেখো কসের সাথে এখানে কি যুক্ত আছে টি যুক্ত আছে, এখানেও দেখো কসের সাথে টি এই জায়গায় আছে। তাহলে আমাদের মেইনলি এই সূত্রের সাথে আমরা তুলনা করব। তাহলে আমাদের ইকুয়েশনে কি দেওয়া আছে, দেওয়া আছে y = 200 sin 5πx * cos 600 πt এটা দেওয়া আছে। এর আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা লিখব যে 1 নং সমীকরণকে আমরা কি করব তুলনা করব। কার সাথে তুলনা করব, এটার সাথে তুলনা করব। কেন এটার সাথে তুলনা করব, আমি প্রথম কাজ দেখব যে সাইনের সাথে যদি x থাকে এবং cos এর সাথে যদি t থাকে তাহলে তুমি এই ইকুয়েশনটা নিবা। কিন্তু কোনো কারণে যদি সাইনের সাথে কখনো যদি তুমি দেখো t থাকে এবং cos এর সাথে যদি x থাকে তাহলে তোমাকে কিন্তু এই ইকুয়েশনটা নিতে হবে। সো যেহেতু আমাদের এখানে সাইনের সাথে x আছে এবং cos এর সাথে t আছে, এখানেও cos এর সাথে আমাদের t আছে এবং সাইনের সাথে x আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা নিব বা এর সাথে তুলনা করব যে y = আমরা কি জানি যে 2a cos 2π lambda bt sin আমাদের 2π বাই lambda বা তরঙ্গ দৈর্ঘ্য x এর সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করি বা তুলনা করে পাই। কি তুলনা করে পাই,
দেখো আমাদের টার্গেটটা কি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করা। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে দেখবো যে আমাদের এই যে সূত্রটা আমরা জানি সেই সূত্রে কোথায় তরঙ্গ দৈর্ঘ্য আছে। সাধারণত দেখো আমাদের এই সাইনের পরে যতটুকু আছে সেখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মানটা আছে। একইভাবে তাহলে এইখানে সাইনের পর যতটুকু আছে, অর্থাৎ এই যে এরপর সাইনের টুকু যতটুকু আছে এতটুকু দ্বারা কিন্তু আমাদের প্রদত্ত কোশ্চেনে সাইনের পরে যতটুকু আছে এতটুকুকেই বোঝায়। সেই অনুযায়ী আমরা লিখতে পারি কি, যে 2π/λx সমান সমান আমাদের কাকে বোঝাবে, যে 5πx কে বোঝাবে। তাহলে x দুই পাশ থেকে কাটা দিই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পাই দুই পাশ থেকে কাটা দিই, তাহলে আমরা ল্যামডা সমান সমান কি লিখতে পারবো, যে 2/5। অতএব ল্যামডা সমান সমান আমাদের 2/5 কে ভাগ করলে কত হবে, 0.4। এইটা আমাদের একটা অ্যান্সার আমরা বের করলাম। তারপর আমাদের কি বের করতে বলছে, তারপর যদি আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা সলভ করি, দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমাদের কি বের করতে বলছে, দ্বিতীয় নম্বর সলভ যদি করি আমাদের এখানে কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেনটা কি দেওয়া আছে। কোশ্চেনটা আমাদের বের করতে বলছে যে তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো বের করে। এখন সর্বোচ্চ বিস্তারের অবস্থান বলতে আসলে কি বোঝায় সেটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো যদি এই তরঙ্গটাই চিন্তা করো, আমরা কিন্তু জানি তরঙ্গের এই জায়গায় যেটা আছে সেটা হলো নিস্পন্দন বিন্দু, তাই হলো সর্বনিম্ন অবস্থান। আবার এই তরঙ্গ যদি এই জায়গায় যায় এটাকে আমাদের বলা হয় কি, সুস্পন্দন বিন্দু। আর এই সুস্পন্দন বিন্দুগুলো কিন্তু একটা তরঙ্গের সর্বোচ্চ অবস্থান, তাই না, এই যে সর্বোচ্চ অবস্থান। তার মানে আমাদের এখানে মেনলি কি বের করতে বলছে, এখানে কিন্তু তোমাকে বের করতে বলছে এই যে সর্বোচ্চ যে অবস্থানগুলো, এই সর্বোচ্চ অবস্থানগুলো মানে নিস্পন্দন বিন্দুগুলোকে বের করতে বলছে। তাহলে যদি আমাদের কখনো একটি তরঙ্গ প্রতিফলিত হয়ে এভাবে যদি সৃষ্টি করে, সেক্ষেত্রে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দুর বের করার দুইটা সূত্র আছে। তাহলে যেহেতু আমাদের এইখানকার এই বিন্দুগুলো দ্বারা কি সুস্পন্দন বিন্দু বুঝায়, আর আমাদের সেখানে সেই সর্বোচ্চ বিস্তারের অবস্থান, অর্থাৎ এই পাশে যে এতটুকু থাকে এটা কিন্তু বিস্তার বলে, এই এতটুকুকে বলে বিস্তার, এই পাশে এতটুকু হলো বিস্তার, এর সর্বোচ্চ অবস্থান হলো এই জায়গায়। আর এই জায়গাগুলোকে কি বলে আমরা পড়ে আসছি, এই জায়গাগুলো সুস্পন্দন, এই সুস্পন্দন বিন্দু বের করতে বলছে। আর এই ইকুয়েশনের সাথে যেহেতু আমাদের প্রদত্ত কোশ্চেনটা মিলে গেছে বা প্রদত্ত কোশ্চেনের ইকুয়েশনটা মিলছে, তাহলে এই ইকুয়েশনের জন্য সুস্পন্দন বিন্দু বের করার যে সূত্র, সেই সূত্রটা আমাদের এখানে ফেলতে হবে। আমরা জানি যে আমরা কি জানি যে এই ইকুয়েশনের জন্য আমাদের এই সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো বের করার জন্য যে আমাদের সুস্পন্দন বিন্দু সূত্রটা আমরা লিখবো, যে কি জানি, যে সুস্পন্দন বিন্দু বের করার যে সূত্র, সেই সূত্রটা জানি, কি জানি, যে 2n+1 λ/4। এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে আমাদের n বলতে কি বোঝায়, আমরা পড়ে আসছি যে এখানে এর যতগুলা n আছে n গুলা দ্বারা বোঝায় মেনলি যে 0 থেকে 0 1 2 3 এভাবে পর্যন্ত চলবে। তো যেহেতু আমাদের নিস্পন্দন বিন্দু, অর্থাৎ এই নিস্পন্দন বিন্দু x বের করার সূত্র এটা, তাহলে যদি আমাদের যেহেতু আমাদের নিস্পন্দন বিন্দু এখানে বের করতে বলছে, তাহলে আমরা সূত্রটা ফেলবো। সূত্রটা কি ফেলবো, আমরা লিখবো যে n = 0 1 2 3 ... n বসিয়ে পাই। অর্থাৎ আমরা জানি যে এই n মানে কি, এখানকার n বলতে আমাদের 0 1 2 3 ... একবার n পর্যন্তকে বোঝায়। তাহলে যদি মানটা বসাই, প্রথমে x এর মানটা যদি বসাই তাহলে প্রথমে কত বসাবো, যদি 0 বসাই তাহলে কত হবে, যে 2 × 0 + 1, তারপরে কি হবে আমাদের λ/4, কমা, আবার যদি 1টাকে বসাই তাহলে কত হবে আমাদের, যে 2 × 1 + 1, তারপর কত হবে λ/4, কমা, তারপর যদি আমরা 3 কে বুঝাই তাহলে কত হবে, যে 2 × 3 + 1 λ/4, কমা, এবার ... তারপর যদি n এর মানটা বসাই তাহলে কত হবে, যে 2n + 1 λ/4। এখন যদি এখান থেকে হিসাব করি তাহলে x এর মানটা কত আসবে, প্রথমে আসবে আমাদের কত, এখানে আসবে যে λ/4, কমা, তারপর কত আসবে আমাদের 3 λ/4, কমা, তারপর আমাদের কত আসবে, যে 5 λ/4 ... তার মধ্যে এখানে কত আসতেছে, যে 2n + 1 λ/4। এখন এই যে ল্যামডার মানটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। ল্যামডার মান কত পাইছি, 0.4। তাহলে এখন যদি ল্যামডার মানটা বসাই কত, যে 0.4 / কত 4, কমা, 3 × 0.4/4, কমা, 5 × 0.4 4 ... 2n + 1, তারপর আমাদের 0.4/4। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে x এর মান কত আসছে, দেখো এখানে আমাদের আসতেছে যে 0.4 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 0.1। আবার এই 3 × 0.4 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, যে 0.3, কমা, 5 × 0.4 ভাগ 4 কে যদি করি তাহলে আসবে কত, 0.5 ... এখানে আমাদের আসছে 2n + 1, এখানে কত আসবে, গুণন 0.1। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমাদের সুস্পন্দন বিন্দুগুলো কোথায় কোথায় পাওয়া যাবে, মেনলি 0.1 এ পাওয়া যাবে, 0.3 তে পাওয়া যাবে, 0.5 এ পাওয়া যাবে। এভাবে চলতে চলতে আমাদের 2n + 1
গুণন 0.1 পাওয়া যাবে। এভাবে কিন্তু খুব সহজে আমরা যদি কখনো আমাদের নিস্পন্দন বের করতে বলে তাহলে এই সূত্রটা দ্বারা বের করতে হবে। কিন্তু কখনো যদি তোমাকে কখনো বলে এই জায়গায় যে সর্বনিম্ন বিন্দুর অবস্থানগুলো বের করো, তাহলে তার মানে তোমাকে বুঝতে হবে আমাদের নিস্পন্দন বিন্দুটা বের করতে। তখন নিস্পন্দন বিন্দু যখন বের করতে পারবো তখন সূত্রটা ফেলবো 2n গুণন λ/4। এই সূত্র দিয়ে আমরা নিস্পন্দন বিন্দুগুলো এইভাবে খুব সহজেই বের করতে পারবো। আর এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় সময় চলে আসে এবং অ্যাডমিশন টেস্টেও আসে। এর জন্য তুমি এই সুস্পন্দন বিন্দু বের করার এই ইকুয়েশনের জন্য যেটা এটা মনে রাখবো, একইভাবে এই ইকুয়েশনের জন্য আমাদের নিস্পন্দন বিন্দুর কত সেটা বের করা মনে রাখবো। এবং একইভাবে যদি কখনো আমাদের দুটি বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের ইকুয়েশনটা এই ফরম্যাটের আসে তাহলে সেক্ষেত্রে আমাদের সুস্পন্দন বিন্দু বের করার সূত্র হবে 2n গুণন λ/4। এই সূত্রটা মনে রাখবো। আবার নিস্পন্দন বিন্দু বের করার সময় x সমান হবে আমাদের কি, যে x সমান আমাদের কত হবে, x সমান হবে যে 2n + 1 × λ/4। এবং এখানে n এর মানটা কত বসাবো, আমরা n এর মান সবসময় বসাবো যে 0 1 2 3 ... n পর্যন্ত বসাই। এইভাবে আমরা ম্যাথগুলো খুব সহজেই সলভ করতে পারবো।